নমস্কার, আমি সুহিত চক্রবর্তী। আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের সামনে তুলে ধরব আমার নতুন বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস সহায়িকার এক ডিটেইলড রিভিউ। তোমরা যারা এখনো বইটি সংগ্রহ করনি বা অন্য কোনো প্রকাশনীর কোনো চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে একটু হলেও সন্দিহান রয়েছে কোন বইটি তোমার সংগ্রহ করা উচিত, কোন বইটি তোমার জন্য সেরার সেরা হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে ভীষণ 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 দরকারি হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ অংশটিকে খুব মন দিয়ে দেখো। আশা করি ভিডিওর শেষে তোমার প্রকৃত বন্ধুকে তুমি নিশ্চয়ই চিনে নিতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বুক রিভিউ সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস সহায়িকা। দেখো, বইয়ের প্রচ্ছদের পরে আমরা দেখতে পাচ্ছি লেখকের নাম, অর্থাৎ আমার নাম সুহিত চক্রবর্তী। বইয়ের সম্পাদনায় রয়েছেন শ্রীজিৎ মৌলিক মহাশয়। কলকাতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মৌলিক লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। বইয়ের প্রথমেই রয়েছে, আমরা চোখ রাখবো সূচিপত্রে, সংসদ নির্দেশিত। তোমরা জানো সংসদের যে সিলেবাস একাধিকবার পরিবর্ধন পরিমার্জনের মধ্য দিয়ে এগিয়েছে। সংসদের যে সর্বশেষ নির্দেশিত বা সংশোধিত সিলেবাস 2024-এর ডিসেম্বরে যে সংশোধিত সিলেবাস, তার উপর ভিত্তি করে আমরা আমাদের এই বইটিকে 5টি অধ্যায় সাজিয়েছি এবং সব শেষে সংযোজিত হয়েছে একটা মক টেস্ট পেপার। তারপরে দেখো তারপরে রয়েছে কথা মুখ, অর্থাৎ পাঠকদের প্রতি, তোমাদের প্রতি আমার কথা বা লেখকের কথা। প্রকাশনায় দেখতে পাচ্ছ প্রকাশক সংস্থা মৌলিক লাইব্রেরি, আর গ্রন্থের মুদ্রিত মূল্য 150 টাকা হলেও পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে 100 টাকার মধ্যেই তোমরা বইটি পাবে বলে আমার স্থির বিশ্বাস। দেখো, প্রথম অধ্যায় চোখ রাখবো। প্রথম অধ্যায় পর্যটকদের চোখে ভারতবর্ষ। এটা এমসিকিউ ধর্মী বই হলেও যেন ছাত্রদের বিষয় চেতনা গড়ে ওঠে, ছাত্রদের ইতিহাস জ্ঞান বা ইতিহাস বিষয়বস্তু সম্পর্কে যাতে একটা স্থির ধারণা তৈরি হয়, তার জন্য প্রত্যেক অধ্যায় আমরা শুরুতে রেখেছি সূচনা সংকেত নামে একটি অংশ। এই চ্যাপ্টারের যে নাম পর্যটকদের চোখে ভারতবর্ষ, মধ্যযুগীয় ভারতবর্ষে আগত বিভিন্ন ভিনদেশি পর্যটকদের সম্পর্কে এখানে আমরা জানবো। তাদের অতি সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এই অংশে। তারপরে দেখো, সংসদ থেকে 5 জন পর্যটকের সম্পর্কে আমাদের এখানে বিশেষ দৃষ্টি বা গুরুত্ব আরোপ করা হয়েছে, যথা অলবেরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক সামারকান্দি এবং ফ্রাঁসোয়া বার্নিয়ে। এদের সম্পর্কেও আমরা একে একে জানবো। প্রথমেই আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সাধারণ ধারণা ভিত্তিক। এই 5 জন পর্যটকের সম্পর্কে বেশ কিছু সাধারণ ধারণা ভিত্তিক প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। বহুমুখী এমসিকিউ আছে, যেমনটি তোমাদের সংসদের সিলেবাসে বলা হয়েছে বা পর্ষদের মডেল প্রশ্নপত্রে দেওয়া ছিল, ঠিক সেমনটি। তারপরে দেখো অলবেরুনির চোখে ভারতবর্ষ, তারপরে দেখতে পাচ্ছ মার্কো পোলোর চোখে ভারতবর্ষ। এইভাবে একের পর এক আমরা এগোচ্ছি এবং প্রত্যেকজন পর্যটক সম্পর্কে যত রকম প্রশ্ন হয় এবং ধারাবাহিকভাবে তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত, ভারতে আগমন থেকে জন্ম থেকে পরপর প্রত্যেকটা ঘটনা ধারাবাহিকভাবে এগিয়েছে। ইবন বতুতার চোখে ভারতবর্ষ, যাকে উত্তর সংকেত দেওয়া রয়েছে। যে প্রশ্নে আমাদের সামান্যতম ডাউট বা সংশয় থাকবে, সেই প্রশ্নে উত্তর সংকেত আমাদের এখানে দেওয়া রয়েছে, যেটা এই বইয়ের একটা ইউএসপি। আর এই বইয়ের আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিকের কথা অবশ্যই বলবো, যেটা হচ্ছে মানচিত্র, যেটা সম্ভবত তুমি বাজারের অন্য কোনো বইতে পাবে না, কিন্তু সংসদের মডেল প্রশ্নপত্রে কিন্তু এই বিষয়টার উপর বিশেষ 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 গুরুত্ব আরোপ করা হয়েছে। ক্লাস 10 বা মাধ্যমিকে তোমাদের যেমন মানচিত্র অঙ্কন করতে হতো, সেক্ষেত্রে মানচিত্রের কোনো জায়গাকে চিহ্নিত করতে হবে না, এক্ষেত্রে চিহ্নিত করা থাকবে, আর চিহ্নিত করার জায়গাটিকে তোমাদের এখানে চিনে নিতে হবে। যেমন একটা উদাহরণ দেই, মানচিত্রে চিহ্নিত কোন শহরটি ইবন বতুতার বর্ণনায় বিশেষভাবে উল্লেখিত হয়েছে। ভারতবর্ষের মানচিত্রের একটি বিশেষ শহরকে চিহ্নিত করা হয়েছে, যেমন এক্ষেত্রে উত্তর হবে দিল্লি। এরকম ভাবে তোমাদের মানচিত্র থাকবে। বা দেখো, যদি আমরা আব্দুর রাজ্জাক সম্পর্কে যাই, আব্দুর রাজ্জাকের এখানে দেখো মানচিত্র দেওয়া রয়েছে। কিরকম মানচিত্র? মানচিত্রে চিহ্নিত স্থানে কে পরিভ্রমণ করেছিলেন। এইখানে দেখো বিজয়নগর সাম্রাজ্যকে চিহ্নিত করা রয়েছে।
এই মানচিত্র চিহ্নিত স্থানে কে পরিভ্রমণ করেছিলেন? একাধিক পর্যটকের নাম দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের চিনে নিতে হবে আব্দুর রাজ্জাককে। আবার দেখো এখানে একটি বন্দরকে চিহ্নিত করা রয়েছে, মানচিত্রে চিহ্নিত সমুদ্র বন্দর দিয়ে কোন পর্যটক ভারতে প্রবেশ করেন? আমরা জানি তিনি কালিকট, বর্তমান কোঝিকোড বন্দর কেরলের, সেই কালিকট বন্দর দিয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। এখানে বন্দরের নাম নেই, জাস্ট একটা চিহ্নিত করা রয়েছে, এটাকে আমাদের চিনে নিতে হবে। তারপরে দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ের চোখে ভারতবর্ষ, এক্ষেত্রেও ম্যাপ রয়েছে, যা তোমাদের পরীক্ষার বা সেমিস্টার প্রস্তুতিকে সম্পন্ন করবেই। তারপরে এই বইয়ের যেটা আরো একটা ইউএসপি, তোমরা যারা ইতিমধ্যেই আমার বই পড়েছো ক্লাস 11 বা ক্লাস 10-এ মাধ্যমিকে, 11 সেমিস্টার 1 সেমিস্টার 2-তে, তোমরা জানো এভাবেও মনে রাখা যায়। এই অংশটা আমাদের বইয়ের একটা বিশেষ ইউএসপি বলতে পারো। এই যে 5জন পর্যটক যাদের সম্পর্কে সংসদ বিশেষ গুরুত্ব সহকারে আমাদের আলোচনা করতে বলেছেন, তাদের আমরা একটা সিঙ্গেল উইন্ডোতে জেনে নিতে পারছি। যেমন ধরো ভারতে আগত পর্যটকদের নাম, তারা কোন দেশের পর্যটক, কোন শতকে তারা ভারতে আসেন, তাদের সমসাময়িক ভারতীয় শাসক কে ছিলেন, তারা ভারতের কোন রাজ্য পরিভ্রমণ করেন, ভারতে অতিবাহিত সময় কত ছিল, এবং তাদের ভ্রমণ বৃত্তান্তের নাম কি। এইভাবে আমরা একটা সিঙ্গেল উইন্ডোতে এই 5জন পর্যটককে আমরা দেখতে পাচ্ছি। তারপরে অপর ওই 5জন পর্যটক ছাড়াও বেশ কিছু পর্যটক ভারতে এসেছিলেন, তাদের মধ্যে যারা অতি গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কে আমরা জানবো। যেমন ধরো সংসদ নমুনা প্রশ্নে বলে দিয়েছে দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন। আবার দেখো সংসদ নমুনা প্রশ্ন দেওয়া আছে নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন। এরকম ভাবে বেশ কিছু প্রশ্ন আমরা জানবো, যাতে আমাদের প্রস্তুতিতে কোনো ফাঁক না থাকে। এইভাবে আমরা প্রশ্ন পড়ার পরে আবার একইভাবে একটা এমন এইভাবেও মনে রাখা যায় অংশ দেখবো, বা একটা চার্ট দেখতে পাবো, তাতে অপর পর্যটকদের আমরা একটা উইন্ডোতে পেয়ে যাচ্ছি। তারপরে এখানেই শেষ নয়, তার উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখো রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট, আত্মমূল্যায়নী প্রশ্নপত্র। প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা তোমাদের জন্য রেখেছি চ্যাপ্টার ওয়াইজ মডেল কোয়েশ্চেন পেপার, যা তোমাদের সেমিস্টার প্রস্তুতিকে নিঃসন্দেহে করবে আরো শানিত। পরীক্ষার একটা মহোৎসবের ব্যবস্থা রেখেছি আমরা তো এই বইতে তোমাদের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখো 1 hour 15 minutes, 1 ঘন্টা 15 মিনিট সময় তোমাদের জন্য বরাদ্দ, 40টা প্রশ্ন, ঠিক যেমনটি তোমাদের সেমিস্টার 3-তে থাকবে। এইভাবে এই 40টা প্রশ্ন, একদম 40টা প্রশ্ন, এবং সংসদ নির্দেশিত যে প্রশ্নের কাঠিন্য মান, তার উপর ভিত্তি করে একদম তার চুলচেরা পর্যালোচনার উপর দাঁড়িয়ে আমরা এই বইটা তৈরি করেছি। এইভাবে দেখো 3য় অধ্যায় সাংস্কৃতিক সম্মিলন, কালচারাল অ্যামালগেমেশন। মধ্যযুগীয় ভারতের যে ধর্মীয় উন্মাদনার দিন, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা, তার মধ্যেও মরুভূমির মধ্যে যেমন ওয়েসিস থাকে, ঠিক তার মধ্যেও ছিল হিন্দু ধর্মের মধ্য থেকে এসেছিল ভক্তিবাদী মতাদর্শ, আর ইসলাম ধর্মের মধ্য থেকে এসেছিল সুফিবাদী মতাদর্শ। এই যে ধর্মীয় সমন্বয়বাদী মতাদর্শ মধ্যযুগীয় ভারতের ধর্মীয় উন্মাদনাকে অনেকটাই প্রশমিত করেছিল। এই চ্যাপ্টারে আমরা জানবো ভক্তিবাদী এবং সুফিবাদী আন্দোলন সম্পর্কে। যথারীতি প্রথমে সূচনা সংকেত, ভক্তিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, সুফিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এবং তারপরে ভক্তিবাদ সম্পর্কে যত 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 প্রশ্ন হয়। এবং আরেকটা কথা বিশেষভাবে উল্লেখ করব, এখানে আমরা কোন প্রশ্নগুলো তোমাদের জন্য হাজির করেছি, পরীক্ষার কথা মাথায় রেখে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো আছেই, সেই সঙ্গে তোমরা যারা ভবিষ্যতে বা আগামী দিনে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছ, তাদের জন্য এই বই থেকে আমরা কম্পিটিটিভ এক্সামের খনি থেকে তুলে নিয়ে এসেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা রেল, ব্যাংক, পিএসসি, গ্রুপ ডি, মিসলেনিয়াস, এমনকি নেট সেট পরীক্ষার বিভিন্ন ইয়ারে আসা বিভিন্ন প্রশ্নপত্র আমরা এখানে যথাসম্ভব তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য। একটা কমপ্লিট প্যাকেজ, নিঃসন্দেহে তোমাদের এই বই তোমাদেরকে বন্ধুর মতন সাহায্য করবে পরীক্ষার প্রস্তুতিকে। দেখতে পাচ্ছ ভক্তিবাদের ওপর, শুধুমাত্র ভক্তিবাদের ওপরই কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ, 196টা প্রশ্ন। তবে একটা কথা অবশ্যই বলবো, প্রশ্নের সংখ্যার বড়াই আমরা করি না। তোমরা জানো, তোমরা বাজার চলতি বইতে কেউ বলবে আমাদের বইতে এত, আমাদের বইতে অত, আমরা চর্বিত চর্বণে বিশ্বাস করি না। চর্বিত চর্বণ একই প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করার কৌশল অবলম্বন কোনোদিনও করিনি, আমরা করবও না। তাই 196টা প্রশ্ন হলেও তোমরা মাথায় রাখবে যে প্রত্যেক কোনো এর মধ্যে কোনো রিপিটেশন নেই। একটি প্রশ্নকে একবার
শূন্যস্থান আকারে, একবার এমসিকিউ আকারে, এইভাবে দিয়ে আমরা তোমাদের বিভ্রান্ত করিনি। তারপরে দেখো আসছে সুফিবাদী মতাদর্শ বা সুফিবাদী আন্দোলন, এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং এই দেখো তথ্যসূত্র। যেই প্রশ্নের মধ্যে আমাদের সামান্যতম বিভ্রান্তি তৈরি হবে তার সম্পর্কে আমাদের উত্তর বা তথ্যসূত্র বা উত্তর সংকেত আমরা এখানে যথাসম্ভব দিয়ে দিয়েছি। হয়ে যাওয়ার পরে যথারীতি চ্যাপ্টার ওয়াইজ মডেল কোয়েশ্চেন পেপার, ফুল মার্কস 40, টাইম 1 hour 15 minutes, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমরা জানো 40টা এমসিকিউর উত্তর করতে হবে এবং ওএমআর শিটে, তাই এখানে আমরা দিয়ে দিয়েছি। তারপরে তৃতীয় অধ্যায় সাম্রাজ্যিক রাজধানী, কোন কোন সাম্রাজ্যের কথা আমরা পড়ব? বিজয়নগর, বাহমনি এবং বাংলার সুলতানি শাসনের কথা। আমরা জানি মধ্যযুগীয় ভারতবর্ষে বা সুলতানি শাসনাধীন ভারতবর্ষে সুলতানি শাসনের নাগপাশ থেকে বেরিয়ে গিয়ে বা সুলতানি শাসনের দুর্বলতার সুযোগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাধীন সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল, যথা দাক্ষিণাত্যের বিজয়নগর, বাহমনি এবং পূর্ব ভারতের বাংলায় সুলতানি শাসন। এই সম্পর্কে আমাদের জানতে হবে। যথারীতি দেখো সূচনা সংকেত, সংক্ষেপে বিজয়নগর সাম্রাজ্যের কথা আলোচনা করেছি, সংক্ষেপে বাহমনি সাম্রাজ্যের কথা আছে এবং তারপরে আছে বাংলার সুলতানি শাসন। এই বাংলার সুলতানি শাসনের মধ্যে আবার পড়ে ইলিয়াস শাহী শাসন এবং হোসেন শাহী বংশ। পুরোটাই চোখের একটা সিঙ্গেল উইন্ডোতে এখানে আমরা হাজির করেছি। এরপরে আমরা বিজয়নগর সাম্রাজ্য একে একে এগোবো। দেখো বিজয়নগর সাম্রাজ্যকে আবার আমরা কিভাবে আলোচনা করেছি, সাধারণ ধারণা ভিত্তিক প্রশ্ন। দিল্লির সুলতানি সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছিল কোথায়? পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে। এরকম সাধারণ ধারণা ভিত্তিক প্রশ্ন। বিজয়নগর শব্দের অর্থ কি? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কবে প্রতিষ্ঠিত হয়? তখন দিল্লির সুলতান কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে? বিজয়নগর সাম্রাজ্যের জীবনরেখা কোন নদীকে বলা হতো? এরকম বিভিন্ন রকম ধারণা ভিত্তিক প্রশ্নের পরে আমরা যাচ্ছি রাজা ও রাজবংশ। এবং দেখো এখানেও মানচিত্র দেওয়া রয়েছে। মানচিত্রে চিহ্নিত অংশটি মধ্যযুগীয় ভারতের কোন সাম্রাজ্যকে সূচিত করে? মানচিত্রে চিহ্নিত বিন্দুটি বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজধানীকে সূচিত করে? পর্যাপ্ত সংখ্যক মানচিত্র এখানে আমরা হাজির করেছি। তারপরে দেখো রাজা ও রাজবংশ, বিজয়নগরের রাজত্বকারী বিভিন্ন রাজা এবং তাদের রাজবংশের কথা, এবং সবচেয়ে বড় কথা ধারাবাহিকভাবে আমরা এখানে উপস্থাপন করেছি, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে নয়। দেখো এখানে আমরা সবশেষে চার্ট আকারে উপস্থাপন করেছি, এভাবেও মনে রাখা যায়। বিজয়নগরের রাজত্বকারী রাজবংশ, সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুফ বংশ, আরাবিডু বংশ, 4টে বংশ বিজয়নগরে রাজত্ব করেছিল। তাদের রাজত্বকাল, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা কারা? তারপরে রাজনৈতিক ইতিহাস বিজয়নগরের, রাজনৈতিক, এই দেখো উত্তর সংকেত। যেখানেই আমরা একটু হোঁচট খাবো মনে করেছে ছাত্ররা হোঁচট খাবে, সেখানেই আমরা তাদের জন্য উত্তর সংকেত হাজির করেছি। তারপরে দেখো বৈদেশিক পর্যটকদের চোখে বিজয়নগরের আলোচনায় যেই প্রসঙ্গটা বিশেষভাবে উঠে আসে, বৈদেশিক পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটকরা উপস্থিত হয়েছিলেন। তারা বিজয়নগরের যে বিবরণ রেখে গেছেন সেখান থেকে তোমাদের 3rd সেমিস্টারে প্রশ্ন আসবে। এখান থেকে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে এই অংশটিকেও হাজির করেছি। দেখো এখান থেকে পর্যটকদের চোখে এই বিজয়নগর শাসনের কথা বলা আছে এবং এভাবেও মনে রাখা যায় অংশে বিজয়নগরে আগত যারা পর্যটকরা এসেছিলেন তারা কোন দেশের পর্যটক, তারা কোন শতকে বিজয়নগরে এসেছিলেন, তাদের আগমন কাল কি, তাদের সমসাময়িক বিজয়নগরের শাসক এবং বিজয়নগরে অতিবাহিত তাদের সময়কালটা কত ছিল। তারপরে বিজয়নগরের প্রশাসনিক ব্যবস্থা, তারপরে দেখো বিজয়নগরের আর্থসামাজিক জীবনধারা, তারপরে শিল্প, স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং বিজয়নগর বাহমনি সংঘাত, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজয়নগর বাহমনি সংঘাত সেটাও আমাদের পড়তে হবে। এবং সেখান থেকে দেখো যে তালিকোটার যুদ্ধ বা বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল, সংসদ নমুনা প্রশ্ন, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ক্রমিক অবক্ষয় ও পতন। আমরা জানি সাম্রাজ্যের উত্থান এবং পতন হচ্ছে অনিবার্য একটা পরিণতি। অন্য যে কোনো সাম্রাজ্যের ন্যায় বিজয়নগর সাম্রাজ্য পতনের কোলে এক সময় ঢলে পড়েছিল। তারও ক্রমিক অবক্ষয় এবং পতন কিভাবে ঘটেছিল সেই সম্পর্কে আলোচনা। তারপরে বাহমনি সাম্রাজ্য, এখানেও যথারীতি বিভিন্ন রকম ভাগে আমরা ভাগ করে আলোচনা করেছি। সাধারণ পরিচিতি, রাজনৈতিক ইতিহাস, এই সম্পর্কে বিভিন্ন আলোচনা। বাহমনি রাজ্য সম্পর্কে প্রশাসনিক ব্যবস্থা, শিল্প, স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতি। তারপরে আমরা প্রবেশ করেছি বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাসে।
স্বাধীন সুলতানি শাসনের ইতিহাসে ইলিয়াস শাহী বংশ, আগেই আমরা বলেছি ইলিয়াস শাহী বংশ। এই দেখো আবার একটা উত্তরসূত্র, এবং তারপরে ইলিয়াস শাহী বংশের পরে আমরা দেখতে পাচ্ছি হোসেন শাহী বংশ। এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়কে সাজিয়েছি, এবং এখানেই শেষ নয়। স্থাপত্য কীর্তি, ইলিয়াস শাহী বংশের আমলে নির্মিত স্থাপত্য কীর্তি, হোসেন শাহী বংশের আমলে নির্মিত স্থাপত্য কীর্তি, মধ্যখানে ছিল হাফসি শাসকদের শাসনকাল এবং রাজা গণেশের বংশ, তাদের আমলে নির্মিত স্থাপত্য কীর্তি, তাদের প্রতিষ্ঠাতা কারা, প্রতিষ্ঠাকালগত অবস্থান সেই স্থাপত্যগুলোর, যেমন ছোট সোনা মসজিদ, গুমতি ফটক, এ পাশে আছে আদিনা মসজিদ, দাখিল দরওয়াজা, এগুলোর অবস্থান কোথায়, কবে নির্মিত হয়েছে, কোন শাসক নির্মাণ করেছিলেন, প্রত্যেকটা একদম ডিটেইলড পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এবং সবচেয়ে আপডেটেড তথ্য উইকিপিডিয়া ভেরিফাইড তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। যথারীতি লাস্টে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার, 40টা প্রশ্নের একটা ঠাস বুনট, তোমাদের সেমিস্টার প্রস্তুতিকে আরো ক্ষুরোধার করবে। চতুর্থ অধ্যায় আছে ঊনবিংশ ও বিংশ শতকের সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ। আসলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর সময় নেব না। দেখো সূচনা সংকেত রয়েছে, তারপরে এশিয়া এবং নতুন বিশ্বে ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত আলোচনা সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে। এবং এই চ্যাপ্টার থেকে সংসদ যে সিলেবাস আমাদের প্রকাশ করেছে, প্রত্যেকটা টপিক ধরে 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 আমরা আলোচনা করেছি। সংসদের সিলেবাসের একটা কপি পেস্ট এখানে রয়েছে। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার অর্থনৈতিক গতিশীলতা, বাণিজ্যিক পুঁজি থেকে শিল্প ও অর্থনৈতিক পুঁজিতে উত্তরণ, একদম পর্যায়ক্রমিক আলোচনা। উপনিবেশগুলির আর্থ রাজনৈতিক অধীনতা, নতুন বিশ্বে মানে আমেরিকায় ইউরোপীয়দের আধিপত্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এশিয়ায় ইউরোপীয়দের আধিপত্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো এশিয়ায় উপনিবেশ স্থাপনকারী চার্টের মাধ্যমে এশিয়ায় ইউরোপীয় উপনিবেশ কোনগুলো ছিল, আবার আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ কারা ছিল। এবার দেখো আমরা আসছি ভারতের বিভিন্ন অংশ কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত হয়েছিল। দাক্ষিণাত্যিঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা, বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ, ডাচ, ডেনমার্ক, পর্তুগিজ, ফরাসি, তারা কবে প্রতিষ্ঠিত হয়, তাদের প্রথম স্থাপিত বাণিজ্য কুঠি কোনটা ভারতবর্ষে, ভারতের অন্যত্র তাদের বাণিজ্য কুঠি কোথায় ছিল, বাংলায় তাদের বাণিজ্য কুঠি কোথায় ছিল। সম্পূর্ণ দেখো এবার বাংলায় ব্রিটিশের আধিপত্য কি করে স্থাপিত হলো, সেই পলাশির যুদ্ধ সংক্রান্ত প্রশ্নগুলো বা বক্সারের যুদ্ধ সব এখানে দেওয়া রয়েছে। মহীশূর কি করে ব্রিটিশের হাতে পরাভূত হয়েছিল সেই প্রশ্নও দেওয়া রয়েছে। তারপরে ইঙ্গো মারাঠা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন। এইভাবে আমি আর সময় বেশি নিচ্ছি না, পুরো চ্যাপ্টারটা ধরা আছে এখানেও একাধিক চার্ট রয়েছে। তারপরে চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার, তারপরে শেষ তথা আমাদের সর্বশেষ অধ্যায়, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসন যন্ত্র। এই অধ্যায়ে আমরা দেখব যে ব্রিটিশরা ভারতে একটা সুদৃঢ় ঔপনিবেশিক শাসন যন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দ্য লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, কিসের মাধ্যমে, আইনসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনীর মাধ্যমে। সমস্ত কিছু সংক্রান্ত এখানে ডিটেলড কোশ্চেন রয়েছে। দেখো পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন, এবং যা তোমার প্রস্তুতিতে বিন্দুমাত্র কোনো খামতি থাকবে না বলেই বিশ্বাস রাখি। তারপরে এই বইয়ের যেটা একদম শেষ অংশ, মক টেস্ট। এতক্ষণ পর্যন্ত তোমরা ছোট ছোট মাঠে খেলছিলে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে ছিল সেই চ্যাপ্টারের প্রশ্ন। এবারে আমরা তোমাদের জন্য হাজির করেছি একটানা দুটো নয়, পাঁচটি মডেল প্রশ্নপত্র, যাতে তোমাদের আর কোনো রকম বাজার চলতি কোনো রকম প্রশ্নের বই বা ওই ধরনের কোনো বই তোমাদের সংগ্রহ করতে না হয়। প্রথমেই দেখো আমরা হাজির করেছি মডেল কোশ্চেন পেপার সেট 1, এবং এটা তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে মডেল প্রশ্নপত্র, সেটাকেই আমরা এখানে হুবহু দিয়ে দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে এর থেকে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নপত্র আর থাকতে পারে না। তারপরে মডেল কোশ্চেন সেট 2, মডেল কোশ্চেন সেট 3, 4, 5, এইভাবে এই বইটা শেষ হয়েছে। তা এই ছিল এই সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার 3 ক্লাস 12 ইতিহাস সহায়িকার একটা ডিটেইলড রিভিউ। আশা করি তোমরা এই ভিডিওর দ্বারা উপকৃত হবে। কাদের ভিডিওটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, আর বইটা সংগ্রহ করার পরে বইটা পড়তে গিয়ে তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলো না।